Hello everyone. Welcome to our presentation. We are Sensible Summation. I am Debarati Das Shoshi. This is me, Arifa Tabassumah Zabin. This is Nusra Jahan Naurin. সো আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বাইনোমাল এক্সপেনশন, দ্বিপদী বিস্তৃতি। তো আমাদের 9-10-এর বইয়ের একটা ইউনিক চ্যাপ্টার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন জিনিস জানতে পারি, তাদের মাঝে যেগুলো আমরা খুবই পড়ে অনেক আমাদের আশ্চর্য বোধ হয় সেগুলো হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আসলে জিনিসটা কি, আমাদের এই প্যাসকেলের যে ত্রিভুজ সেটা কি, এবং এনসিআর এর কনসেপ্টটা কি। তো এখন আমি আমার টিমমেট আরিফাকে বলবো এই প্রেজেন্টেশন স্টার্ট করার জন্য। Thank you. তো ছোটবেলা থেকে গদবাধা পড়ে আসছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এমনভাবে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব পড়ে আসছি। কিন্তু একদিন হঠাৎ একটা স্টুডেন্ট বাইনোমিয়াল পড়ে আসছে, সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আরিফা বলতো a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর সূত্র কি? তখন পর্যন্ত জানি না যে হায়ার ম্যাথে এমন কোনো চ্যাপ্টার আছে যে এত বড় বড় এক্সপ্যান্ড করা যায়। তারপর যখন স্যার আমাদেরকে শেখালো যে এরকম বড় বড় আমরা সমাধান করতে পারি উইথ প্যাসকেল অ্যান্ড বাইনোমিয়াল এক্সপেনশন, তখন আমি বুঝতে পারলাম যে এগুলোরও তো সমস্যার সমাধান করা সম্ভব। দেন হোয়াট ইজ বাইনোমিয়াল এক্সপেনশন? আচ্ছা, এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, আমরা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5কে যখন ইলাবোরেট করতেছি তখন কি হচ্ছে, আমরা 5টা এক্স প্লাস ওয়াইকে গুণ করছি। তো এটা একটা হিউজ ক্যালকুলেশন, তাই না? এটা আমাদের টাইম কনজিউম করছে। তো এটাকে আমরা এড়ানোর জন্য বাইনোমিয়াল এক্সপেনশনের উৎপত্তি করেছি। দেন এখন আমরা কথা বলবো প্যাসকেলস ট্রায়াঙ্গেল নিয়ে। প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা আসলে আসলো কোত্থেকে? ফার্স্টে যখন আমাদের বিভিন্ন বীজগাণিতিক সূত্রের আবিষ্কার হলো, তারপর প্যাসকেল সে নিজের বুদ্ধি দিয়ে একটা সিকোয়েন্স রেডি করলো। দেখা গেল যখন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 হয় তখন আমাদের ভ্যালু আসে 1। যখন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 হয় তারপর আসে আমাদের 1 প্লাস ওয়াই। একইভাবে সিকোয়েন্সলি এইভাবে যেতে থাকে। তো প্যাসকেল দেখলো যে আমরা যদি উভয় পাশে অলওয়েজ 1 রাখি এবং এই 1 আর এখানের যে আমাদের সহগ 1 আছে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মাঝখানের এই ভ্যালুটা পাচ্ছি সহগ। অতঃপর আমরা যদি এই 1 এবং এই 1কে যোগ করি তাহলে আমরা 1 প্লাস ওয়াই হোল কিউবের মাঝখানের সহগটাকে পাচ্ছি। তো আমরা যদি এই সূত্রকে বিস্তৃত আকারে লিখি সাধারণ ভাষায় তাহলে হবে a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু nc0 ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0 প্লাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1 প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার। এভাবে চলতে চলতে যখন আমাদের এন আর আর এর ভ্যালুটা সেম হয়ে যাবে তখন এই বিস্তৃতি শেষ হয়ে যাবে পি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র। নেক্সট, এখন আসা যাক দ্বিপদী বিস্তৃতিতে একটা কমন জিনিস এনসিআর। আসলে এনসিআর আমরা কি বোঝাচ্ছি? আসলে সি বলতে এখানে কম্বিনেশনকে বোঝায়, এন বোঝায় যে আমার টোটাল কতগুলো বস্তু আছে, আর আর আমাদের বোঝায় যে আমরা কতগুলো বস্তু নিজের পছন্দ ভাবে বাছাই করেছি। তো এনসিআর এর সূত্র যদি আমি ইজিলি বোঝাতে চাই বা যেটা আসলে সূত্র আকারে লেখা থাকে সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমি তিনটা লেটার ধরলাম এ বি সি। এ বি সি, অর্থাৎ আমার কাছে অপশন আছে তিনটা। এখন আমি এখান থেকে দুইটা লেটারকে সাজাতে চাই, কতভাবে আমি সাজাতে পারি এই প্রসেসটাকে মূলত আমরা কম্বিনেশন আকারে প্রকাশ করে থাকি। অর্থাৎ আমার কাছে কতগুলো বস্তু আছে, মনে করেন 4টা বল আছে। এখন আমার পছন্দ হলো আমি সেখান থেকে 2টা বল পিক করব লাল আর সবুজ কালারের। এখন সেই 2টা বল আমি কত উপায়ে পিক করতে পারি সেটাই হচ্ছে আমাকে কম্বিনেশন তথা সমাবেশ বুঝিয়ে থাকে। আসলে বলা যায় যে এনসিআর আর এনপিআর হচ্ছে কাইন্ড অফ ভাই বোন। আর এনসিআর এর কিছু স্পেশাল ফ্যাক্ট আছে যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখাতে যাচ্ছি। নেক্সট স্লাইড। এনসিআর মূলত হচ্ছে
তারা গ্রুপিং বা সিলেকশন নিয়ে কাজ করে, আর এনপিআর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করে। এনসিআর এর ক্ষেত্রে দেখা যায় যে একটা ক্রমও কখনো রিপিটেশন হয় না। যেমন এবিসি নিয়ে যদি কাজ করি, পারমুটেশনের ক্ষেত্রে দেখা যায় এবি কে একটা জিনিস বিবেচনা করে, বি এ কে একটা জিনিস বিবেচনা করে, বাট জি, আর এনসিআর কখনো এরকম মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্টটাকে দেখে না। নেক্সট স্লাইড। এখানে আমরা কিছু এনসিআর এর ফ্যাক্টস দেখাচ্ছি। ফার্স্ট এর ফ্যাক্টটা হচ্ছে এনসিআর এ আর হয় আমাদের এন থেকে সর্বদা ছোট হয়, নয়তো আর হচ্ছে এন এর সমান হয়, এটা একটা বিষয়। তারপর এনসিআর এর রেজাল্টকে আমরা স্মলার রেজাল্ট হিসেবে কাউন্ট করি, এটা হচ্ছে কম্পারিজন টু এনপিআর এর ক্ষেত্রে। অতঃপর আমাদের এনসিআর এটা সিলেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, নট ফর অ্যারেঞ্জমেন্ট। এবং পরবর্তীতে আমাদের এনসিআরটা আসলে সেই দ্বিপদী বিস্তৃতিতে কিভাবে কাজ করছে সেটা হচ্ছে এনসিআর আমাদের ডাইরেক্টলি কোএফিসিয়েন্ট তথা সহগ হিসেবে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এ হেল্প করছে। নেক্সট স্লাইড। তারপর আমরা একটা বিষয় দেখি, এনসিআর ইজ ইকুয়ালস টু এনসি ইন মাইনাস আর। বিষয়টা কি? ধরলাম আজকে আমার বাসায় আমি ইফতারের দাওয়াত দিচ্ছি আমার 5টা ফ্রেন্ডকে, অর্থাৎ আমি এন এর ভ্যালু ধরলাম 5, না আমার টোটাল ফ্রেন্ড আছে 5টা। এখন ওখান থেকে আমি 3 জনকে দাওয়াত দিলাম আজকে ইফতারের জন্য, অর্থাৎ এখানে আমার আর এর ভ্যালু হচ্ছে 3, আমার এন এর ভ্যালু হচ্ছে 5। লিখে নিই 5, লিখে নিই 5 6 3। এখন আমার যেহেতু ফ্রেন্ড আছে 5টা, আমি দাওয়াত দিয়েছি 3 জনকে, তাহলে বাদ করেছে কয়জন? 2 জন বাদ করেছে, অর্থাৎ আমি দাওয়াত দিয়েছি 3 জনকে, বাদ করেছে 2 জন। তাহলে আমরা কি লিখতে পারি? 5c 5 - 2, অর্থাৎ 2 জনকে আমি বাদ দিয়েছি, মানে অর্থাৎ 2 জন আমার বাদ করেছে আমার দাওয়াত থেকে, 5c 2। এখন 5c 3 আর 5c 2 কিন্তু সেম ভ্যালু ইনপুট দিচ্ছে, অর্থাৎ আমার 3 জনকে দাওয়াত দেওয়া যে কথা, 2 জনকে না দাওয়াত দেওয়া তো সেম কথা, তার তো সেম রেজাল্ট ইনপুট করছে, তাই না? কারণ আমি 2 জনকে দাওয়াত দেইনি, অ্যাকচুয়ালি আমি 3 জনকে দাওয়াত দিচ্ছি, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তো এখান থেকে আসে আমাদের সম্পূরক সমাবেশ। তো আমরা যদি 3 আর 2 যোগ করি, x y এর ভ্যালু যোগ করি, তাহলে আমরা পাচ্ছি n এর ভ্যালু, অর্থাৎ আমার টোটাল ফ্রেন্ডের সংখ্যা। এটাই হচ্ছে মূলত সম্পূরক সমাবেশ। নেক্সট স্লাইড। এক্সিট 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 এক্সিট। এখন আসা যাক মোস্ট ফ্রিকোয়েন্ট কোশ্চেন, 0 ফ্যাক্টরিয়াল কেন 1 হয়? পেন শশী করে দিবা। 0 ফ্যাক্টরিয়াল কেন 1 হয়? তো 0 ফ্যাক্টরিয়াল কেন 1 হয় এটা আসলে আমরা সরাসরি ব্যাখ্যা দিতে পারবো না, এটাকে যদি আমরা একটা প্যাটার্নে নিই অথবা শূন্য সেটে ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যা করা সম্ভব। তো আমি কয়েকটা ফ্যাক্টরিয়ালকে চুজ করে নিলাম, 5 ফ্যাক্টরিয়াল থেকে আমি একদম 0 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিলাম। তো 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু আমরা যদি ক্যালকুলেটরে দেখি 120, 4 ফ্যাক্টরিয়াল 24, 3 ফ্যাক্টরিয়াল 6, এভাবে ক্রমানুসারে যেতে থাকবে। তো এখন দেখা যায় আমরা যখন 4 ফ্যাক্টরিয়াল সমান 24 লিখছি, তাহলে দেখা যাচ্ছে এখানে 5 ফ্যাক্টরিয়ালের যে ভ্যালু অর্থাৎ রেজাল্টটা 120 কে আমি যখন 5 দ্বারা ডিভাইড করছি তখন আমি পাচ্ছি 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালু, অর্থাৎ 120 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 24। ঠিক তেমনি আমরা যখন 4 ফ্যাক্টরিয়ালের রেজাল্ট 24 কে 4 দ্বারা ডিভাইড করছি তখন আমরা পাচ্ছি 3 ফ্যাক্টরিয়ালের রেজাল্ট, অর্থাৎ 24 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 6। একইভাবে আমরা যখন 3 ফ্যাক্টরিয়ালের রেজাল্ট 6 কে 3 দ্বারা ডিভাইড করছি তখন আমরা পাচ্ছি 2 ফ্যাক্টরিয়ালের রেজাল্ট। অর্থাৎ আমরা যখন এই সিকোয়েন্সে ভাগ করছি তখন দেখা যায় 1 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে 2 ডিভাইডেড বাই 2 সমান 1। এখন যদি আমি 0 ফ্যাক্টরিয়ালেরটা বের করতে চাই তখন কি হচ্ছে, আমি 1 ফ্যাক্টরিয়ালের রেজাল্ট 1 কে আমি 1 দ্বারা ডিভাইড করছি, এই ক্ষেত্রে আমি পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1। এটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়ালের একটা সমাধান। আরেকটা সমাধান হচ্ছে শূন্য সেট দিয়ে ব্যাখ্যা করা যায়। গণিতের ভাষায় কোনো কিছু না থাকা মানে ওখানে কি লেখাছো 2 কিউব ডিভাইডেড বাই 2? 2 কিউব ডিভাইডেড বাই 2 কি লেখাছো? ও ওটা 6। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা শূন্য সেটের দ্বারা ব্যাখ্যা করা যায়। আমরা যে লিখি গণিতের ভাষা অরি সেটের মধ্যে, তার মানে কোনো কিছু নাই, আর গণিতের ভাষায় কোনো কিছু নাই মানে তাকেও আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি। 0 ফ্যাক্টরিয়াল কি মিন করে? আমার কাছে কোনো কিছুই নাই, তো তাকে আমি শূন্য সেটের ভাষায় 1 হিসেবে ধরতে পারি। নেক্সট স্লাইড। তারপর সাজা এনসিএন এর ক্ষেত্রে এনসিএন ইজ ইকুয়ালস টু 1 হয়। এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি এনসিআর এর সূত্র দিয়ে ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা যায় NCN is equals to n factorial divided by r factorial n minus r factorial। তো এখানে যেহেতু আমাদের r এর ভ্যালু n কাউন্ট করেছি তাহলে আমরা এখানে n বসাবো।
এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকছে শুধুমাত্র 0 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু আমরা আগের স্লাইডে জেনে এসেছি 0 ফ্যাক্টোরিয়াল মিন করে আমাদের 1, তার মানে আমরা সরাসরি লিখতে পারি যে n সমান 1 ইজ। তারপর n সমান যেহেতু আমাদের 1 হয়, একইভাবে NC0 এই ফ্যাক্টরকেও আমরা সেম টার্মে প্রুফ করতে পারি যে NC0 = 1। তারপর আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা দেখা যায় যে r এর মানটা সবসময় n তম পদ থেকে এক কম হচ্ছে, তাই না? এটা নিয়ে আমার মনে ফার্স্টে একটা প্রশ্ন জাগছিল। তারপর আমি দেখলাম যে একটু চিন্তা করি, আমাদের যে সাধারণ পদের যে সূত্রটা আছে t r + 1 n c r into a to the power n minus r into b to the power r। এখানে আমরা যদি a plus b whole to the power n এর আমরা যদি বিস্তৃত করতে যাই, সেই ক্ষেত্রে কি দেখা যায়? ফার্স্ট পার্ট অবশ্যই আমার a দিচ্ছে, লাস্ট পার্ট অবশ্যই আমার b দিচ্ছে, মাঝখানে তার একটা কম্বিনেশন আসছে, a b মিলিয়ে হচ্ছে। তো আমরা লাইনটা আবার বলো তো, জি লাইনটা আবার বলো। a plus b whole to the power n, এটা যখন আমরা বিস্তৃত করব অবশ্যই প্রথম পদ আমরা a কে পাচ্ছি আর শেষ পদ b কে পাচ্ছি, আর যখন মাঝখানে আমরা ক্যালকুলেশন করব তখন দেখব a কিউব b স্কয়ার a স্কয়ার b কিউব এই শুধু ধরনের। একে পাচ্ছি, জি শুরুতে শুধু একে পাচ্ছি। শুধু a কে পাচ্ছি। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমার যেহেতু ফার্স্টে b থাকছে না, তাহলে আমি কি করব? b কে ভ্যানিশ করার জন্য আমরা জানি কোনো কিছু যদি পদে না থাকে তাহলে আমরা তার পাওয়ার 0 দেই। তো আমার যেহেতু b থাকবে না, তাহলে অবশ্যই এখানে তাকে 0 ইনপুট করতে হবে, b টু পাওয়ার 0 = 1। আর যেহেতু এখানে 1 থাকবে না, আর এখানে যেহেতু আমরা 0 ইনপুট করছি, অর্থাৎ এখানে আমাদের 0 দিতে হচ্ছে, যেহেতু প্রথম পদে আমাদের শুধু এই আসছে। তো এখানে যেহেতু আমাদের প্রথম পদ a বের করার জন্য b এর কোনো অস্তিত্ব নাই, তাই আমরা b টু দি পাওয়ার 0 দিচ্ছি। অর্থাৎ r এর ভ্যালু এখানে 0 অ্যাপ্লাই করার জন্য আমাদের সব জায়গায় 0 অ্যাপ্লাই করতে হচ্ছে। আর একটা ফ্যাক্ট হচ্ছে r এর ভ্যালু কখনো 0 হতে পারে না, কারণ আমার সিলেকশন কি কখনো 0 হতে পারে? সরি, r এর ভ্যালু আমাদের 0 হতে পারে, কিন্তু n এর ভ্যালু মোটামুটি 0 হতে পারে না। r এর ভ্যালু কেন 0 হয়? আমাকে 5টা চয়েস দিল, এখন আমার কোনোটাই পছন্দ হলো না, তখন কি বলবো? আমার কোনো পছন্দই হয় না, দ্যাটস মিন 0। দ্যাটস ওয়াই আমরা r এর ভ্যালুকে 0 ধরতে পারি এবং বিভিন্ন অঋণাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 ধরতে পারি, বাট n অলওয়েজ আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। থ্যাংক ইউ। ম্যাথ ছিল। এখন আমার নেক্সট টিম মেম্বার নরিন বিভিন্ন প্রবলেম সলভ করতে যাচ্ছে। আমরা বাইনোমিয়ালের সাথে পরিচিত হলাম, বিভিন্ন ফর্মুলা শিখলাম। এবার আসি ম্যাথ সলভের ক্ষেত্রে। ম্যাথ সলভের ক্ষেত্রে এমসিকিউ এবং সিকিউকে আমরা সহজে আয়ত্ত করার জন্য বিভিন্ন টাইপের মধ্যে এবং প্যাটার্নের মধ্যে ভাগ করেছি। সিকিউটা সিকিউকে আমরা 6টা টাইপে ভাগ করেছি। বিভিন্ন বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করলে আমরা এই 6টা টাইপের মধ্যে পারবো। ফার্স্ট দেখাও টাইপগুলো হচ্ছে, আচ্ছা এবার আছে এমসিকিউ। দেখো এমসিকিউ, তো আমরা এমসিকিউ তো আমরা এখানেই আমাদের প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ।